পুরন ঢাকার কিছু বাড়ি আছে যেগুলো শুধু পুরনো না, সেগুলো ভেতরে কিছু লুকিয়ে রাখে। আর যদি ভুল করে আপনি সেই ঘরে ঢুকে পড়েন, তাহলে আপনি আর আগের মানুষ থাকবেন না। ওয়েলকাম ব্যাক প্রিয় শ্রোতা, আমি শাহাদাত হোসেন, আর আপনি শুনছেন ভূত FM 9.8, যেখানে গল্প নয়, ভয় নিজেই কথা বলে। আজকের ঘটনাটি পাঠিয়েছেন পুরান ঢাকার লালবাগ থেকে সায়েম। তার দাবি, একটা ভাড়া বাসার ভেতরে থাকা একটি বন্ধ ঘর তার জীবনে এমন কিছু নিয়ে এসেছে যা আজও তাকে স্বাভাবিকভাবে বাঁচতে দেয় না। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই সেই নিষিদ্ধ ঘরের ভেতরে। ভয়ের আরেক নাম ভূত FM 9.8। প্রিয় শাহাদাত ভাই, আমি সায়েম, পুরান ঢাকার লালবাগে থাকি। আমি জানি না আমার এই কথাগুলো কেউ বিশ্বাস করবে কিনা, কিন্তু আমি যা বলতে যাচ্ছি তা কোনো গল্প না। এটা আমার জীবনের এমন এক অভিজ্ঞতা যার পর থেকে আমি আর স্বাভাবিকভাবে বাঁচতে পারি না। এরপর যা ঘটেছিল তা আমি আজও ভুলতে পারিনি। আমি কখনো ভাবিনি একটা বন্ধ দরজা আমার পুরো জীবনটা শেষ করে দেবে। শাহাদাত ভাই, ঘটনাটা আজ থেকে ঠিক 1 বছর আগের, কিন্তু আমার কাছে মনে হয় এই তো সেদিনের কথা। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমার মগজে এমনভাবে গেঁথে আছে যে চোখ বন্ধ করলেই আমি এখনও সেই পুরনো স্যাঁতস্যাঁতে বাড়িটার গন্ধ পাই। আমাদের পরিবারে মানুষ বলতে আমরা 3 জন, আমি, আমার মা আর আমার বাবা। বাবার সরকারি চাকরির মেয়াদ শেষ হওয়ার পর আমরা কিছুটা আর্থিক টানাপড়নের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আগে আমরা থাকতাম আজিমপুরের দিকে একটা বেশ খোলামেলা বাসায়, কিন্তু রিটায়ারমেন্টের পর বাবার পেনশনের টাকায় ঢাকা শহরের মতো জায়গায় অত দামি বাসা মেনটেন করা আমাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ছিল। তাই বাধ্য হয়েই আমরা একটু কম ভাড়ার মধ্যে নতুন একটা বাসা খুঁজছিলাম। বাসা খুঁজতে খুঁজতে আমরা চলে আসি পুরান ঢাকার একেবারে ভেতরের দিকে, লালবাগের একটা অত্যন্ত পুরনো, ঘিঞ্জি আর সরু গলির ভেতরে। গলিটা এতই সরু যে দিনের বেলাতেও ওই গলির ভেতরে সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না। কেমন একটা স্যাঁতস্যাঁতে গুমোট পরিবেশ সব সময় লেগেই থাকে। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর ওই গলির শেষ মাথায় একটা 3 তলা বাড়ির খোঁজ পেলাম। বাড়িটা অনেক পুরনো, দেখলেই বোঝা যায় ব্রিটিশ আমলের শেষের দিকে বা পাকিস্তান আমলের শুরুর দিকে তৈরি। ইটের দেওয়ালগুলো অনেক চওড়া, পলেস্তরা খসে খসে পড়ছে অনেক জায়গা থেকে। বাড়ির ভেতরে ঢুকলেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি হয়। বাইরের রোদের তাপ যেন এই বাড়ির ভেতরে ঢুকতে ভয় পায়। আমরা 2য় তলায় একটা ফ্ল্যাট দেখলাম। ফ্ল্যাটটা বেশ বড়, লম্বা একটা বারান্দা, 2টো বেডরুম, একটা বড় ড্রয়িং রুম আর ডাইনিং স্পেস। ভাড়াও আমাদের বাজেটের একদম ভেতরে, বলতে গেলে বর্তমান বাজারের তুলনায় বেশ কমই। বাবা মা দুজনেই খুব খুশি হলেন, কিন্তু বাসাটা দেখতে গিয়ে আমার একটা জিনিস একটু অদ্ভুত লেগেছিল। ফ্ল্যাটের ড্রয়িং রুমের ঠিক কোণার দিকে একটা দরজা ছিল, কাঠের দরজা, অনেক পুরনো আর ভারী। দরজায় একটা প্যাল্লায় সাইজের মোর্চে ঘাড়া তালা ঝোলানো। আমি যখন বাসাটা ঘুরে দেখছিলাম তখন ওই দরজার সামনে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম, কেমন একটা অস্বস্তি হচ্ছিল। আমি আমাদের নতুন বাড়িওয়ালা, বয়স্ক মতো একজন মানুষ, নাম কাসেম সাহেব, তাকে জিজ্ঞেস করলাম, চাচা, ওই ঘরটা বন্ধ কেন? ওই ঘরে কি আছে? কাসেম চাচা আমার কথার কোনো সোজা উত্তর দিলেন না। তিনি একটু কেমন যেন আমতা আমতা করে আমার চোখ এড়িয়ে অন্যদিকে তাকিয়ে বললেন, আরে বাবা, ওই ঘরটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। ওই ঘরটা ব্যবহার করার দরকার নেই। পুরনো কিছু জিনিসপত্র, ভাঙাচোরা ফার্নিচার রাখা আছে তো, তাই তালা মারা। তোমরা বাকি বাসাটা ব্যবহার করো, কোনো সমস্যা নেই। তখন আমার বয়স কম, এসব নিয়ে এত মাথা ঘামায়নি। বাবাও বললেন, আরে থাক না, আমাদের তো এমনিতেও 2টো রুম হলেই হয়ে যাবে। ওই রুমে কি আছে তা দিয়ে আমাদের কি দরকার? আমরা তেমন গুরুত্ব দেইনি। কিন্তু শাহাদাত ভাই, আজ আমি বুঝি, সেদিন যদি আমি ওই বন্ধ দরজার পেছনের রহস্যটা একটু জানার চেষ্টা করতাম, তাহলে হয়তো আমার জীবনটা আজ এমন নরক হয়ে যেত না। বাসায় রোখার প্রথম কয়েকদিন সব একদম ঠিকঠাক ছিল। আমরা নতুন করে সব গোছালাম,
আমার রুমটা পড়েছিল ঠিক ওই বন্ধ ঘরটার পাশের দেওয়াল ঘেঁষে, অর্থাৎ আমার বিছানার মাথা যে দেওয়ালে, সেই দেওয়ালের ওপাশেই ওই বন্ধ ঘর। প্রথম 1 সপ্তাহ আমি খুব আরামে ঘুমিয়েছি, কোনো সমস্যা হয়নি। কিন্তু ঠিক 1 সপ্তাহ পর থেকে শাহাদাত ভাই, বিশ্বাস করুন, আমার রাতের ঘুম হারাম হয়ে গেল। অদ্ভুত কিছু শুরু হলো। সময়টা ছিল নভেম্বর মাস, শীত কেবল পড়তে শুরু করেছে। রাত 2টো কি 2:30-এর দিক হবে। আমি গভীর ঘুমে, হঠাৎ একটা অস্বস্তিতে আমার ঘুমটা ভেঙে গেল। ঘর পুরো অন্ধকার, চারদিক নিস্তব্ধ, শুধু রাস্তার মোড়ে 2-1টা কুকুরের ডাক শোনা যাচ্ছে। আমি চোখ মেলে অন্ধকারে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। আবার ঘুমানোর চেষ্টা করব, ঠিক তখনই আমার কানের কাছে একটা শব্দ ভেসে এলো। খুব ধীর একটা শব্দ, মনে হলো যেন খুব ভারী কোনো কিছু কেউ ফ্লোরের ওপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, আর তার সাথে একটা রিদমিক শব্দ, টাক টাক টাক। প্রথমে ভাবলাম ইঁদুর হয়তো। পুরান ঢাকার পুরনো বাড়ি, ইঁদুর থাকাটা খুব স্বাভাবিক। আমি পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়লাম। কিন্তু পরের দিন রাতে ঠিক একই সময়ে, রাত 2টোর পর আবার সেই শব্দ, টাক টাক টাক। শব্দটা এবার যেন আগের রাতের চেয়ে একটু বেশি স্পষ্ট। আমি বিছানায় উঠে বসলাম, কান খাড়া করে শোনার চেষ্টা করলাম শব্দটা কোথা থেকে আসছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। শব্দটা আসছে ঠিক আমার মাথার পেছনের দেওয়ালটা থেকে, অর্থাৎ ওই বন্ধ ঘরটা থেকে। আমি নিজেকে বোঝালাম হয়তো বিড়াল বা ইঁদুর লাফঝাপ করছে। কিন্তু শাহাদাত ভাই, ইঁদুরের শব্দ এমন হয় না। ইঁদুর দৌড়ালে খচমচ শব্দ হয়, কিন্তু এই শব্দটা ছিল ভীষণ মাপা। কেউ যেন খুব ধীরে ভারী পায়ে হাঁটছে, আর তার হাতে থাকা কোনো একটা লাঠি বা ভারী কিছু ফ্লোরে ঠুকছে। পরপর 4-5 দিন এই একই ঘটনা ঘটল। ঘড়ির কাঁটা যখনই রাত 2টো পার হতো, ওই ঘরটা যেন জীবন্ত হয়ে উঠত। আমি আমার বাবা মাকে ব্যাপারটা বলেছিলাম, কিন্তু তারা হেসেই উড়িয়ে দিলেন। বললেন পুরনো বাড়ি, পাইপলাইনের শব্দ হতে পারে, বা ইঁদুরের উপদ্রব। কিন্তু আমার মন মানছিল না। আমি বুঝতে পারছিলাম ওই বন্ধ দরজার ওপাশে এমন কিছু একটা আছে যা স্বাভাবিক নয়। ঘটনাগুলোর মাত্রা বাড়তে শুরু করল 2য় সপ্তাহের শেষের দিক থেকে। সেদিন ছিল বৃহস্পতিবার রাত। আমার শরীরটা একটু খারাপ ছিল বলে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। রাত কটা বাজে আমার খেয়াল নেই। হঠাৎ আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। মনে হলো কেউ যেন আমার নাকের ওপর একটা পচা দুর্গন্ধযুক্ত ন্যাকড়া চেপে ধরেছে। আমি ছটপট করে ঘুম থেকে জেগে উঠলাম। কফিতে উঠে বসার পর আমি বুঝতে পারলাম আমার পুরো রুমটা একটা ভয়ঙ্কর গন্ধে ভরে গেছে। শাহাদাত ভাই, এই গন্ধটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এটা কোনো মরা ইঁদুরের গন্ধ ছিল না, কোনো পচা খাবারের গন্ধও ছিল না। গন্ধটা ছিল অনেকটা পচা মাংস, সালফার আর পুরনো পোড়া কাপড়ের একটা মিশ্রণ। গন্ধটা এতই তীব্র ছিল যে মনে হচ্ছিল শ্বাস নিলেই আমি ভেতর থেকে পচে যাব। চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। আমি তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ঘরের লাইট জ্বালালাম। দেখলাম আমার ঘরের জানালা বন্ধ। তাহলে গন্ধটা আসছে কোথা থেকে? আমি রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে গেলাম। ড্রয়িং রুম পুরোটাই অন্ধকার, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারলাম গন্ধটা ড্রয়িং রুমের ওই কোণা থেকে আসছে। আমি পা টিপে টিপে সেই কোণার দিকে এগোলাম। আমার সারা শরীর তখন ভয়ে কাঁপছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা এমনভাবে লাফাচ্ছে যেন পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। আমি দাঁড়ালাম গিয়ে সেই বন্ধ ঘরটার দরজার সামনে। আমার মনে হচ্ছিল এই দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে। দরজার কাছে যেতেই আমার মনে হলো গন্ধটা এই দরজার ওপাশ থেকেই আসছে। কেউ যেন ভেতরে বসে কোনো মৃত পশুর মাংস পোড়াচ্ছে। আমি ওই দরজার সামনে স্থবির হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার পা দুটো যেন ফ্লোরের সাথে কেউ পেরেক ঠুকে আটকে দিয়েছে। আমি চাইলেও সেখান থেকে নড়তে পারছিলাম না। দরজাটা ভেতর থেকে তো লক করা ছিল না, বাইরে থেকেই ওই বিশাল মরিচে ধরা তালাটা ঝোলানো ছিল। কিন্তু দরজার ঠিক নিচের অংশে ফ্লোরের সাথে যে সামান্য ফাঁকা জায়গাটা থাকে, আমি দেখলাম
সেখান দিয়ে একটা কালো ধোঁয়ার মতো কিছু ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছে। সাধারণ ধোঁয়া যেমন উপরের দিকে ওঠে, এই ধোঁয়াটা তেমন ছিল না। এটা অনেকটা তরল পদার্থের মতো ফ্লোর ঘেঁষে ঘেঁষে সাপের মতো এঁকে বেঁকে আমার পায়ের দিকে এগিয়ে আসছিল। আর সেই মুহূর্তে মনে হলো ওটা আমাকে ছুঁতে চাচ্ছে। আর সেই সাথে একটা সাউন্ড। শাহাদাত ভাই, আমি স্পষ্ট শুনলাম ওই দরজার ঠিক ওপাশেই কেউ একজন দাঁড়িয়ে আছে এবং সে খুব ভারী স্বরে শ্বাস নিচ্ছে। হাস হাস। মনে হচ্ছিল কেউ তার নাকটা দরজার কাঠের সাথে একদম লাগিয়ে আমার উপস্থিতি টের পাওয়ার চেষ্টা করছে। আমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল, আমার গলা শুকিয়ে কাঠ। আমি একটা চিৎকার দিতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। আমি শুধু পিছনের দিকে দুপা পিছিয়ে গেলাম। ঠিক তখনই ধোঁয়াটা মিলিয়ে গেল, আর দরজার ওপাশ থেকে কেউ একজন দরজায় একটা সজোরে থাবা মারল। ঠাস! আমি ছিটকে ফ্লোরে পড়ে গেলাম। আমার জ্ঞান ছিল না বললেই চলে। কোনো মতে হামাগুড়ি দিয়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে লেপের নিচে ঢুকে কাঁপতে লাগলাম। সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। পরদিন সকালবেলা সূর্যের আলো ফোটার পর আমার কিছুটা সাহস ফিরে এলো, কিন্তু রাতের ওই ঘটনাটা আমার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। আমি আর দেরি না করে সোজা চলে গেলাম কাশেম চাচার কাছে। তিনি তখন নিচে ওনার রুমে বসে চা খাচ্ছিলেন। আমাকে দেখেই ওনার মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল। আমি কোনো ভনিতা না করে সরাসরি বললাম, চাচা, কাল রাতে দোতলার ওই বন্ধ ঘর থেকে আমি আওয়াজ শুনেছি, দরজা দিয়ে ধোঁয়া বের হতে দেখেছি। আপনি আমাকে সত্যি করে বলুন ওই ঘরে কি আছে, না হলে আমরা আজই বাসা ছেড়ে দেব। আমার কথা শুনে কাশেম চাচার হাত থেকে চায়ের কাপটা প্রায় পড়েই যাচ্ছিল। তিনি আমাকে হাত ধরে টেনে ওনার ঘরের ভেতর নিয়ে গেলেন। দরজাটা বন্ধ করে দিয়ে খুব নিচু স্বরে প্রায় ফিসফিস করে বললেন, সায়েম বাবা, আমি তোদের ক্ষতি করতে চাইনি। আমি ভেবেছিলাম এত বছর পার হয়ে গেছে, ওই ঘরে হয়তো আর কিছু নেই। আমি অবাক হয়ে বললাম, কি নেই? কি হয়েছিল ওই ঘরে? কাশেম চাচা একটা দীর্ঘশ্বাস ফেলে যা বললেন তা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। তিনি বললেন, তোমাদের আগে ওই ফ্ল্যাটে একটা লোক ভাড়া থাকতো, নাম ছিল মোবারক। লোকটা একটু অদ্ভুত ছিল, কারো সাথে কথা বলতো না, দিনের বেলা বাসা থেকে বেরোতো না, কিন্তু প্রতি অমাবস্যার রাতে লোকটার বাসায় অদ্ভুত সব লোকজন আসত। আমি প্রথমে বুঝতে পারিনি, পরে জানতে পারলাম লোকটা নাকি তান্ত্রিক টাইপের ছিল, কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করত। একদিন রাতে ওই ফ্ল্যাট থেকে বিকট একটা চিৎকারের আওয়াজ আসে। আমরা সবাই ছুটে যাই। গিয়ে দেখি ওই কোণার ঘরটার দরজা খোলা, আর মোবারক ফ্লোরে পড়ে আছে। তার শরীরটা এমনভাবে দুমড়ে মুচড়ে ছিল যে দেখে মনে হচ্ছিল কোনো বিশাল বড় জন্তু তাকে চিবিয়ে ছিবড়ে করে ফেলে রেখে গেছে। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসছিল। পুলিশ এসেছিল, ডেড বডি নিয়ে যায়, কিন্তু পুলিশ ওই ঘরে ঢুকতে ভয় পাচ্ছিল, কারণ ঘরের ভেতরে এমন কিছু জিনিস ছিল যা দেখে সুস্থ মানুষের মাথা খারাপ হয়ে যাবে। এরপর থেকে আমি অনেক হুজুর, অনেক আলেম এনে বাড়ি বন্ধ করানোর চেষ্টা করেছি। সবাই আমাকে একটা কথাই বলেছে, কাশেম সাহেব, ওই ঘরটা আপনি চিরতরে বন্ধ করে দিন। ভেতরে যা আছে তা যেন কোনোদিন মানুষের সংস্পর্শে না আসে, কারণ ওই ঘরে এমন কিছুকে আবাহন করা হয়েছিল যা এই পৃথিবীর নয়। সেই থেকে গত 5 বছর ধরে ওই ঘরে তালা মারা। আমি তোদের ওই ঘরে যেতে মানা করেছিলাম। বাবা, তুই ওই ঘরের আশেপাশেও যাবি না। চাচার কথা শুনে আমার বুক ধক করে উঠল। কিন্তু শাহাদাত ভাই, মানুষের মন বড় অদ্ভুত। নিষেধ করলে সেই নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ আরও বেড়ে যায়। একটা ভয়ঙ্কর কৌতূহল আমার মাথার ভেতর বাসা বাঁধল। কাশেম চাচার কথা শোনার পর আমার উচিত ছিল সাথে সাথে ওই বাসা ছেড়ে দেওয়া, কিন্তু আমি তা করিনি। আমার মাথার ভেতর কে যেন সারাক্ষণ ফিসফিস করে বলতো, দরজাটা খোলো, ভেতরে কি আছে দেখো, একবার খোলো। আমি আক্ষরিক অর্থেই পাগল হয়ে যাচ্ছিলাম। আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। রাত হলে আমি আর আমার রুমে থাকতাম না, ওই ড্রয়িং রুমে গিয়ে দরজার সামনে বসে থাকতাম। অবশেষে আমার ধৈর্যের বাঁধ ভাঙল। দিনটা ছিল মঙ্গলবার। বাবা মা দুজনই আত্মীয়ের বাড়িতে একটা দাওয়াতে গিয়েছিলেন। বাসায় আমি একা। রাত তখন প্রায় 11টা। আমি একটা বড় হাতুড়ি আর ছেনি নিয়ে
ওই দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার হাত কাঁপছিল, কিন্তু আমি যেন আমার নিজের নিয়ন্ত্রণে ছিলাম না। কে যেন আমাকে দিয়ে কাজটা করাচ্ছিল। আমি তালাটার ওপর সজোরে হাতুড়ির ঘা মারতে লাগলাম। পুরনো মরচে ধরা তালা। 3-4 ঘা মারতেই সেটা ভেঙে নিচে পড়ে গেল। আমার বুকের ভেতর তখন ড্রাম বাজছে। আমি কাঁপা কাঁপা হাতে দরজার হাতলটা ধরলাম, তারপর আস্তে করে ধাক্কা দিলাম। একটা বিকট শব্দ করে দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকে আমি যা দেখলাম তা কোনো মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। ঘরটা ছিল ঘুটঘুটে অন্ধকার। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করলাম। ঘরটার ভেতরে এক অদ্ভুত স্তব্ধতা। কোনো ফার্নিচার নেই, পুরো ঘরটা ধুলোয় ঢাকা। কিন্তু ঘরের ঠিক মাঝখানে লাল রঙের মতো কিছু একটা দিয়ে বিশাল বড় একটা চক্র আঁকা। রংটা দেখে আমি স্পষ্ট বুঝতে পারলাম ওটা সাধারণ কোনো রং নয়, ওটা শুকনো রক্ত। চক্রের ঠিক মাঝখানে একটা কালো রঙের কাপড় বিছানো, আর সেই কাপড়ের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের হাড়ের মতো কিছু জিনিস। আমি মোবাইলটা আরেকটু ওপরে তুললাম, দেখলাম দেয়ালগুলোর দিকে। দেয়ালে বড় বড় করে কিছু লেখা। আরবি, সংস্কৃত নাকি অন্য কোনো ভাষা আমি বুঝতে পারিনি, কিন্তু লেখাগুলো এমনভাবে পেঁচানো ছিল যে দেখলেই চোখ ব্যথা করে ওঠে। ঘরের এক কোণায় মাটির কয়েকটা ছোট ছোট পাত্র রাখা, আর তার চারপাশে ছড়ানো কিছু অদ্ভুত তাবিজ, সবগুলোর ওপর কালো সুতো দিয়ে পেঁচানো। আমি যখন এই দৃশ্যগুলো দেখছি, হঠাৎ আমার মনে হলো ঘরের তাপমাত্রা এক ধাক্কায় যেন অনেক কমে গেল। আমার মুখ থেকে নিঃশ্বাসের ধোঁয়া বের হতে লাগলো, আর ঠিক তখনই আমার পেছনে ঘরের দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। ধাড়াম! আর সেই মুহূর্তে চারপাশের সব শব্দ একসাথে থেমে গেল। আমি চিৎকার করে দরজার দিকে দৌড় দিলাম। পাগলের মতো দরজার হাতল ধরে টানতে লাগলাম, কিন্তু দরজাটা খুলল না। আমি বুঝতে পারলাম আমি ওই অন্ধকার ঘরে আটকা পড়েছি। আর তখন আমার ঘাড়ের কাছে কেউ একজন ফিসফিস করে বলে উঠল, এসেছিস। আমি জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লাম। যখন আমার জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে। বাবা মা দরজা ভেঙে আমাকে ওই ঘর থেকে বের করে। আমি তাদের কিছু বলতে পারিনি, শুধু জ্বরে আমার শরীর পুড়ে যাচ্ছিল। টানা 7 দিন আমি জ্বরে ভুগেছি। কিন্তু শাহাদাত ভাই, আসল সমস্যা শুরু হলো জ্বর কমার পর থেকে। সেই রাত থেকেই আমার ভেতরে অদ্ভুত একটা পরিবর্তন শুরু হলো। আমি আর আগের সায়েম ছিলাম না। আমি বুঝতে পারতাম আমার ভেতরে অন্য কেউ একজন বাস করছে। আমি সারাদিন নিজের রুমের দরজা জানালা বন্ধ করে অন্ধকারে বসে থাকতাম। কেউ আমার সাথে কথা বলতে এলে আমার প্রচণ্ড রাগ উঠত। আমি অকারণে আমার মায়ের সাথে চিৎকার চেঁচামেচি করতাম। বাবার গায়েও হাত তোলার মতো অবস্থা হয়েছিল আমার। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল আমার ঘুম। আমি ঘুমের মধ্যে হাঁটতাম। মা একদিন কাঁদতে কাঁদতে আমাকে বলেছিল, রাত 2টোর পর আমি নাকি বিছানা থেকে উঠে সোজা ওই ড্রয়িং রুমে চলে যাই। তারপর ওই বন্ধ দরজার সামনে হাঁটু গেড়ে বসে থাকি, আর অস্পষ্ট ভাষায় একটা অন্যরকম মোটা গলায় কাদের সাথে যেন কথা বলি। আমার চোখের নিচে কালি পড়ে গিয়েছিল। ওজন কমে আমি প্রায় কঙ্কাল হয়ে গিয়েছিলাম। মাঝে মাঝেই মনে হতো কেউ আমাকে দেখছে। আমি যখন বাথরুমে থাকতাম মনে হতো ভেন্টিলেটর দিয়ে 2টো লাল চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি যখন ভাত খেতাম মনে হতো টেবিলের নিচে কেউ বসে আছে। আমি পাগল হয়ে যাচ্ছিলাম শাহাদাত ভাই। আমি বুঝতে পারছিলাম আমি শেষ হয়ে যাচ্ছি। এই ঘটনার ঠিক 15 দিন পরের কথা। সেদিন রাত প্রায় 2:30 বাজে। আমার প্রচণ্ড পিপাসা পাওয়ায় আমি ঘুম থেকে উঠি। পানি খেয়ে বাথরুমে গেলাম মুখ ধোয়ার জন্য। বাথরুমের লাইটটা একটু সমস্যা করছিল, টিপটিপ করে জ্বলছিল আর নিভছিল। আমি বেসিনের কলটা ছেড়ে চোখে মুখে পানির ঝাপটা দিলাম। পানিটা ছিল বরফের মতো ঠান্ডা। আমি তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে চোখ তুলে তাকালাম আমার সামনে থাকা আয়নাটার দিকে। শাহাদাত ভাই, আল্লাহর কসম করে বলছি, আমি আয়নায় যা দেখেছিলাম তা কোনো দিন ভোলার নয়। আমি আয়নায় আমার নিজের মুখ দেখতে পাচ্ছিলাম না। আমি দেখলাম আমার ঠিক পেছনে একটা বিশাল বড় ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা এতই লম্বা যে তার মাথাটা বাথরুমের ছাদ ছুঁয়ে আছে। তার কোনো স্পষ্ট মুখমণ্ডল ছিল না, শুধু মুখের জায়গায় 2টো জলজলে গর্ত, আর নিচের দিকে একটা বিভৎস বাঁকা হাসির মতো কাটা দাগ। আমি স্থির হয়ে গেলাম। আমার মনে হলো আমার শরীরের সব রক্ত জমে বরফ হয়ে গেছে। ছায়াটা ধীরে ধীরে তার একটা লম্বা কালো হাড়গিলে হাত আমার কাঁধের দিকে বাড়িয়ে দিল। আমি আর সহ্য করতে পারলাম না। এক ঝটকায় আমি পেছনে ঘুরে তাকালাম, কিন্তু
পেছনে কেউ নেই, পুরো বাথরুম ফাঁকা। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, ভাবলাম এটা আমার চোখের ভুল, হ্যালোসিনেশন। কিন্তু আমি যখন আবার আয়নার দিকে তাকালাম, আমার হার্টবিট যেন 1 সেকেন্ডের জন্য থেমে গেল। পেছনে কেউ না থাকলেও আয়নার ভেতরের সেই ছায়াটা ঠিকই সেখানে দাঁড়িয়েছিল, এবং সে এবার আমার দিকে তাকিয়ে সেই বীভৎস হাসিটা হাসছিল। আমি আর কোনো শব্দ করতে পারিনি, আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই। এর পরের দিনই বাবা আমাকে নিয়ে ওই বাসা ছেড়ে দেন। আমরা আমার এক খালার বাসায় গিয়ে উঠি। অনেক ডাক্তার, অনেক হুজুর দেখানো হয় আমাকে। মাসের পর মাস চিকিৎসা চলে। আস্তে আস্তে আমি একটু স্বাভাবিক হতে শুরু করি। কিন্তু শাহাদাত ভাই, আমি একটা চরম সত্য বুঝতে পেরেছি। আমি সেদিন কাশেম চাচার কথা না শুনে ওই ঘরের দরজাটা খুলে চরম ভুল করেছিলাম। আমি বুঝলাম ওই ঘরে কিছু একটা বন্দী ছিল। কাশেম চাচা তালা মেরে ওটাকে আটকে রেখেছিল, কিন্তু আমি আমার বোকামির জন্য তালাটা ভেঙে ফেলি। আর সেটা এখন আর ওই ঘরে নেই, সেটা মুক্ত হয়ে গেছে, এবং সেটা আমার সাথে এসেছে। আমি জানি সেটা আমাকে ছেড়ে যায়নি, সে সব সময় আমার আশেপাশে থাকে, আমাকে নজরে রাখে, সুযোগের অপেক্ষায় থাকে। আজও আমি ওই ঘরের দরজাটা বন্ধই রাখি, কিন্তু রাত 2টোর পর ওটা নিজে থেকেই খুলে যায়। আর আমি জানি ওই ঘরের ভেতরে এখনো কেউ আছে। প্রিয় শ্রোতারা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনার সাথে যদি এমন কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার পরিচয় গোপন রাখা হবে। ঘটনা পাঠানোর ঠিকানা bhutfm98bd@gmail.com। আর নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা শুনতে ভূত FM 9.8 সাবস্ক্রাইব করে রাখুন। সাথে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন, যাতে কোনো নতুন এপিসোড মিস না হয়। আর হ্যাঁ, আপনার বাসায় যদি কোনো ঘর সব সময় বন্ধ থাকে, তাহলে একদিন হঠাৎ করে খুলে দেখার আগে ভেবে নেবেন। আপনি শুনছিলেন ভূত FM 9.8, ভয়, রহস্য আর অজানার ঠিকানা। শুভরাত্রি।